নমস্কার শ্রোতা বন্ধুরা, কাহিনী ক্লাসিক্সের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের শোনাব রায় বাহাদুর শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথ ও রহস্যময় হত্যা। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পটিকে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করেছি। আজকের গল্পপাঠ ও দারোগা প্রিয়নাথের চরিত্রে দেবাঞ্জন, এছাড়াও বিভিন্ন চরিত্রে RNM অভিষেক, রূপম, দিব্যেন্দু, পূজা, বর্ণালী, দেবযানী, ফিদা, দেবাঞ্জন। গল্পের সূত্রধার আমি আইভি। শুরু হচ্ছে আজকের গল্প গোয়েন্দা প্রিয়নাথ ও রহস্যময় হত্যা। একদিন খুব ভোরে একজন ব্যক্তি থানায় এসে হাজির হয়। যে থানায় সে এসেছিল সেটা শহরের নয়, শহরতলির থানায়। ভারতীয় পুলিশ বিভাগের প্রায় সব জায়গায় প্রথম এলো চালু আছে, যা পুলিশ কর্মচারীরা জানেন, কিন্তু কলকাতা ও বড় বড় শহরে এর প্রয়োজন নেই। প্রথম এলো বা ফার্স্ট ইনফরমেশন হল পুলিশ অনুসন্ধানের জন্য ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার প্রথম সংবাদ যে থানায় আসে, থানার ভারপ্রাপ্ত কর্মচারী তার একটি এজাহার নেন। সেই এজাহার বা জবানবন্দি যে পুস্তকে লেখা হয় তার নাম প্রথম এলো বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যাকে আমরা FIR নামেও চিনি। এই পুস্তকটি 3 ভাগে বিভক্ত। প্রথম সংবাদদাতার সংবাদ এক অংশে লেখা হয়, অপর 2 অংশে তার নকল হয়। একটি নকল থানায় থাকে, একটি পুলিশের প্রধান কর্মচারীর কাছে পাঠানো হয় এবং অবশিষ্টটি বিচারকের কাছে যায়। শহরতলিতেও একই নিয়ম প্রচলিত আছে। যে মামলার অনুসন্ধানে আমাকে যুক্ত হতে হয় তা শহরতলির একটি থানার এলাকায় ঘটেছিল। সেখানে গিয়ে আমি প্রথমেই প্রথম এলোখানি পড়ি। তার সারমর্ম হল, আমার নাম শম্ভু বটে, আমি উড়িয়া আছি, ওই বিজয়বাবুর বাগানটোর মালি। প্রতিদিন রাতে আমি বাগানেই থাকি, কিন্তু গত রাতে আমি ছিলাম না বটে। আমার দেশের একজন লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে পৌঁছানোর পর অতি বৃষ্টি শুরু হয়, তাই রাতে আর বাগানে ফিরিতে পারি নাই। যাওয়ার সময় আমি নিজেই বাগানের সদর দরজায় তালা দিয়ে গিয়েছিলাম বটে, কিন্তু আজ সকালে ফিরে দেখি সদর দরজার তালা খোলা। বাগানের ভিতরে ঢুকে দেখি যে দোতলা পাকা বাড়ির দরজার তালাও খোলা। যাওয়ার সময় আমি নিজেই তালা বন্ধ করেছিলাম বটে এবং চাবি সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তালা খোলা দেখে তো আমি অবাক হই। ঘরের ভিতরে ঢুকে প্রথমে নিচতলার ঘরগুলো দেখি, কিন্তু কিছু চুরি হয়েছে বলে তো মনে হলো না। তারপর উপরে উঠি। বিজয়বাবু বাগানে এসে যেখানে বসতেন, মানে যে ঘরে আনন্দ ফুর্তি করতেন, সেখানে ঢুকে দেখি কেউ এসেছে। নাচ গান হয়েছে, মদ্যপানও হয়েছে, কারণ সেখানে মদের বোতল ও গ্লাস পড়ে আছে। বাদ্যযন্ত্রগুলিও যেখানে থাকে সেখানে নেই, বিছানার উপরে পড়ে আছে। নৃত্যগীতের সময় মহিলারা যে ঘুঙুর ব্যবহার করেন সেগুলোও সেখানে পড়ে আছে। এই দেখে আমার মনে হলো আমার অনুপস্থিতিতে আমার মনিব বাগানে এসেছিলেন, নাচ গানও আনন্দ করার পর আবার চলে গেছেন। মনে মনে ভাবতে ভাবতে পাশের ঘরে ঢুকি। সেখানে যা দেখি তা বলতে ভয় হয়। দেখি একটি মহিলার মৃতদেহ উল্লঙ্গ অবস্থায় চিত হয়ে পড়ে আছে। দেখে মনে হলো সে মরে গেছে। এই দেখে আমি ঘর থেকে বেরিয়ে আসি। তখন আমি কি করব বুঝতে পারি না বটে। বাগানে আর সেই সময় কেউ ছিল না যে কাউকে গিয়ে একটু জিজ্ঞাসা করব, কিছু সলা পরামর্শ করব। কিছু ভাবতে না পেরে দ্রুত আমার মনিবের বাড়িতে যাই। তিনি কলকাতায় বাস করেন। আমি যা দেখেছি সব তার বাড়ি গিয়ে তাকে বলি। তিনি সব শুনে বিশাল অবাক হলেন আর বললেন, আমি তো কাল বাগানে যাইনি। তারপর তিনি গাড়ি প্রস্তুত করেন। আমরা বাগানে যাই। বাড়ি থেকে আরও 2-3 জন আমাদের সঙ্গে আসেন। ঘর ও মৃতদেহের অবস্থা দেখে তারা বাইরে আসেন। আমি রাতে বাগানে ছিলাম না বলে মনিব আমার উপর রাগ করেন এবং আমাকে গালাগালি দিয়ে বলেন, হতচ্ছাড়া, যাও থানায় এই সংবাদ দাও, যতক্ষণ পুলিশ না আসবে আমরা এখান থেকে যাব না।
মনিবের আদেশ শুনে আমি থানায় এসে সংবাদটা দিচ্ছি। আমি কারোর উপর অভিযোগ করছি না বাবু, কারোর উপর সন্দেহও করছি না, কারণ আমি নিজেই তো রাতে সেখানে ছিলাম না। এটাই আমার এজাহার। প্রথম এলো পরেই বুঝতে পারলাম এই মামলার অনুসন্ধান বা এর রহস্য উদ্ঘাটন সহজ নয়। এই অনুসন্ধানের জন্য বিশেষ কষ্ট সহ্য করতে হবে, এবং কষ্ট সহ্য করেও কতদূর সফল হওয়া যাবে তাহা বলা যায় না। যাই হোক, যখন অনুসন্ধানের দায়িত্ব আমার উপর পড়েছে তখন যথাসাধ্য চেষ্টা করতে হবে। মনে মনে এইভাবে ঠিক করে থানায় তখন যারা কর্মচারী উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসা করলাম, তোমাদের থানার ইন্সপেক্টর কোথায়? একজন কর্মচারী বললেন, তিনি এখনই সেই খুনের মামলার সংবাদদাতার সঙ্গে সেই বাগানে গেছেন, সম্ভবত এখনো সেখানে পৌঁছতে পারেননি। এই কথা শুনে আমি আর দেরি করলাম না। সেই থানা থেকে একজন লোক নিয়ে আমিও সেই বাগানের দিকে রওনা দিলাম। আমি সেই বাগানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই থানার ইন্সপেক্টর সেখানে পৌঁছেছিলেন। তিনি বাগানের ঘরের ভেতরে মৃতদেহ দেখছিলেন, আর ঠিক সেই সময় আমি সেখানে পৌঁছলাম। আমাকে দেখেই তিনি বললেন, আরে আপনি এখানে কোথা থেকে? আপনার থানার দিক থেকেই। আমি তো আমার থানার দিক থেকে এলাম, তো আপনি হঠাৎ এখানে, কি ব্যাপার? এই মামলার তদন্তের জন্য। ওরে বাবা, আপনি কিভাবে খবর পেলেন? আপনি টেলিফোন করে যে খবর পাঠিয়েছিলেন সেই খবর পেয়ে আমি এসেছি। প্রথমে আপনার থানায় গিয়েছিলাম, সেখানে প্রথম এজাহার পড়ে দেখলাম এবং শুনলাম আপনি তদন্তে বাইরে গিয়েছেন, তাই আমি আপনার থানার দিক থেকে এখানে এলাম। আপনি যত দ্রুত এখানে পৌঁছেছেন এত দ্রুত আর কেউ পৌঁছতে পারে না। যাই হোক, আপনি যখন প্রথম থেকেই উপস্থিত, তাহলে আসুন আমরা একসাথে তদন্ত শুরু করি। আমি তার প্রস্তাবে সম্মত হয়ে সেই ঘরের মধ্যে ঢুকলাম যেখানে মৃতদেহ পড়েছিল, কারণ তখন ইন্সপেক্টর সেই ঘরের মধ্যে মৃতদেহ দেখছিলেন। ঘরের ভেতরে ঢুকে দেখলাম মাটিতে একটি মহিলার মৃতদেহ চিত হয়ে পড়ে আছে। তার পুরো শরীর উলঙ্গ, কোথাও কোনো পোশাক নেই। মহিলাকে দেখে মনে হলো তার বয়স 25 বছরের বেশি হবে না। গৌরবর্ণ এবং দেখতে খুবই সুন্দর। তার শরীরে কোনো অলংকারও নেই। পায়ে মেহেদির দাগ আছে, যা খুব পুরনো বলে মনে হলো না। হয়তো মৃত্যুর দিনেই সে মেহেদি লাগিয়েছিল। তার শরীরে কোনো অস্ত্রাঘাতের চিহ্ন দেখলাম না, তবে তার গলার চারপাশে কালো দাগ দেখা গেল। দেখে মনে হলো কোনো কাপড় বা রশি দিয়ে তার গলা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও মনে হলো তাকে হত্যা করে তার অলংকার ও পোশাক ছিনিয়ে নেওয়া হয়েছে। তার পোশাকও হয়তো মূল্যবান ছিল, নতুবা তাকে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখার আর কোনো কারণ নেই। ওই ঘর দেখে আমরা অন্য ঘরে প্রবেশ করলাম। সেই সময় বিজয়বাবুও আমাদের সাথে সেই ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন। দ্বিতীয় ঘরে ঢুকে দেখলাম ঘরটি অনেক বড় এবং মাঝখানে একটি বিশাল কার্পেট পাতা। কার্পেটের উপর পরিষ্কার একটি চাদর পাতা। কার্পেটের 3 পাশে কয়েকটি মখমলে মোড়া চেয়ার আছে। কার্পেটের উপর কিছু মোটা মোটা তাকিয়া পড়ে আছে। সেসব জিনিস যেন শৃঙ্খলহীনভাবে সেখানে রাখা আছে। মনে হলো কেউ যেন সেগুলি ব্যবহার করেছে, কিন্তু সেগুলিকে যথাস্থানে রাখেনি। বিছানার উপর কয়েকটি মদের বোতল গড়াগড়ি করছে এবং এখনো মদের গন্ধ বেরোচ্ছে। 3টি কাঁচের গ্লাসও পড়ে আছে এবং সেখানে বসে মাংস খাওয়া হয়েছে বলে মনে হলো, কারণ 2টি হাড়ও এদিক ওদিক পড়ে আছে। দেখে সহজেই বোঝা যায় কয়েকজন লোক সেখানে বসে মদ পান করেছে। এছাড়াও ঘরের বাদ্যযন্ত্রগুলি যথাস্থানে নেই। বাদ্যযন্ত্রগুলি বিছানার ওপর পড়ে আছে। তাছাড়া নাচের সময় মহিলারা পায়ে যে ঘুঙুর পরে সেটাও সেখানে পড়ে আছে। দেখে সহজেই বোঝা যায় সেখানে নাচ গান ও মদ্যপান হয়েছে এবং তারপরেই এই ভয়ানক হত্যাকাণ্ড ঘটেছে। ওই ঘরের মধ্যে বিজয়বাবুর একটি আলমারি ছিল, যা তালাবদ্ধ অবস্থায় পেলাম। বিজয়বাবুর কাছ থেকে চাবি নিয়ে
আলমারি খুললাম, দেখলাম ভেতরে মূল্যবান বস্ত্রাদি রয়েছে, কিন্তু কোনো কিছুই স্থানান্তরিত হয়নি। অন্যান্য জায়গায়ও অনেক জিনিস রয়েছে যা কেউ স্পর্শ করেনি। এই সব দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম। শম্ভুমালী জানালো যে ওই ঘরের সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ করা হয় এবং শেষে একটি দরজায় বাইরে থেকে তালা লাগানো হয়। তালাটি শম্ভুর কাছেই থাকে। গতকাল যখন শম্ভু বাইরে গিয়েছিল তখন সে নিজে হাতে তালা লাগিয়ে চাবি নিয়ে গিয়েছিল। সদর দরজার তালা দেখে মনে হলো কোনোটি ভাঙা হয়নি, চাবি দিয়ে খোলা হয়েছে। তালার কল বা যন্ত্রাংশও ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি বা কোনো চিহ্ন নেই। বাগানের এইসব অবস্থান দেখে আমরা সবাই বাইরে এসে বসলাম এবং ঠিক করলাম মামলার তদন্তে প্রথমে কোন পদ্ধতি অবলম্বন করা উচিত তা নিয়ে আলোচনা করতে হবে। এই মামলা তদন্ত শুরুর আগে দুটি বিষয় নিয়ে আমাদের বিশেষভাবে ভাবতে হল। প্রথম, মৃতদেহটি কার, আর দ্বিতীয়, কার দ্বারা এই কাজ সম্পন্ন হতে পারে। এই দুটি বিষয় নিয়ে ভাবার সময় কিছু বিষয় আমাদের মনে এলো। প্রথমত, মৃত মহিলাটি এত সুন্দরী ছিলেন যে মনে হয় তিনি কোনো সম্ভ্রান্ত ঘরের গৃহিণী হতে পারেন। দুই, যদি তাই হয় তাহলে তিনি বিজয়বাবুর পরিবারের কেউ হতে পারেন। বিজয়বাবুর দ্বারা বা তার জ্ঞানে যদি এই হত্যাকাণ্ড ঘটে থাকে তাহলে এর উদ্দেশ্য চুরি নয়, বরং মহিলার চরিত্র বা অন্য কোনো কারণে এই হত্যা। তিন, যদি বিজয়বাবু বা তার জ্ঞানে এই কাজ হয়ে থাকে তাহলে মৃতদেহকে উলঙ্গ অবস্থায় রাখার কারণ কি? সাধারণত ভদ্রলোকদের দ্বারা এমন কাজ হতে দেখা যায় না। চার, যদি বিজয়বাবুর দ্বারা বা তার জ্ঞানে এই কাজ না হয়ে থাকে তাহলে অন্য কেউ কি করে তার অনুমতি ছাড়াই ভয়ানক কাজ করতে সাহস পাবে? পাঁচ, মহিলাটি এত সুন্দরী বলেই আমরা তাকে গৃহিণী ভাবছি, কিন্তু তিনি বারবনিতাও হতে পারেন। গৃহিণীরা সাধারণত পায়ে আলতা ব্যবহার করেন, কিন্তু মেহেদি পাতার রং বেশিরভাগ বারবনিতা বা মুসলিম গৃহিণীরা ব্যবহার করেন। ছয়, যদি তিনি ভদ্রবংশীয় মুসলিম রমণী হন তাহলে চুরি নয়, তার চরিত্রের কারণে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও তাকে উলঙ্গ অবস্থায় রেখে যাওয়ার কারণ কি? সাত, যদি মৃতদেহ বারবনিতার হয় তাহলে হত্যার উদ্দেশ্য চুরি হতে পারে এবং উলঙ্গ অবস্থায় রেখে যাওয়াও অসম্ভব নয়। সম্ভবত তার পরিহিত শাড়ি মূল্যবান ছিল। ৮ নম্বর, চোরেরা কি সাহসে মহিলাকে এই অপরিচিত বাগানে এনে এমন কাজ করবে, আর কি সাহসে তার মৃতদেহ রেখে চলে যাবে? ৯, যদি চোরের দ্বারা এই কাজ হয় এবং দারোয়ানের সাথে যদি ষড়যন্ত্র থাকে তাহলে শম্ভুর কথা বিশ্বাস করব কিভাবে? ১০, শম্ভু যদি সব জানে তাহলে সে কতটুকু জেনেছিল? চোরেরা যদি ভদ্রবেশে মহিলার সাথে এসে বলতো আমরা বাগানে একটু আনন্দ করে চলে যাব এবং শম্ভুকে কিছু দিয়ে তার মত নিয়ে বাগানে ঢুকে পড়ে এবং পরে নিজের কাজ করে চলে যায়। পরিশেষে শম্ভু ভীত হয়ে মনিবের কাছে খবর দেয়, কিন্তু নিজের অংশটি গোপন রাখে। যদি এই অনুমান সত্যি হয় তাহলে শম্ভু প্রকৃত কথা না বলা পর্যন্ত মামলার সমাধান হবে না। শম্ভুকে কিছু জিজ্ঞাসা করা আমাদের কর্তব্য। তার মনিবকে দিয়ে জিজ্ঞাসা করালে সে কখনোই নিজের দোষ স্বীকার করবে না। বহু ধরনের চিন্তাভাবনার পর আমরা শম্ভু মালিকে ডেকে তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলাম। যেখানে আমরা বসেছিলাম বিজয়বাবুও কাছেই বসেছিলেন। তাকে অন্য জায়গায় যেতে বললাম। তিনি স্থানান্তরে গেলে আমি শম্ভু মালিকে ডেকে নিলাম। সে আমাদের কাছে এলে আমরা জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? আমার নাম শম্ভু। শম্ভু কি? তুমি কোন জাতি? শম্ভু পয়রা। আমি উড়িয়া বটে। তা তো দেখতেই পাচ্ছি। কোন জেলায় তোমার বাসস্থান? বালেশ্বর জেলায়। তুমি বিজয়বাবুর মালি না দারোয়ান? আমি দুই কাজই করি। দুই কাজ তুমি কিভাবে করো? জি বাবু, আমি দিনে মালির কাজ করি। আমার থাকার ঘর বাগানের দরজার কাছে। আমি সেখানেই থাকি বটে, আর বাগানের চাবিও আমার কাছেই থাকে।
বাড়ির চাবি? তাও আমার কাছে থাকে বটে। তোমাকে ছাড়া এই বাগানে আর কজন মালি আছে? আমাকে ছাড়া আর কেউ নেই। এত বড় বাগান তুমি একা পরিষ্কার রাখো কিভাবে? লোকের প্রয়োজন হলে ঠিকা লোক দিয়ে কাজ করানো হয়। তারা দিনের কাজ করেই সন্ধ্যার আগেই বাড়ি চলে যায় বটে। কাল কয়জন ঠিকা লোক এই বাগানে কাজ করেছে? কাল কেউ কাজ করেনি। গত 1 মাসের মধ্যে কোনো লোকই কোনো কাজ করেনি দারোগা বাবু। তুমি তো মালির এবং দারোয়ান উভয়েরই কাজ করো, তাই না? কিন্তু বেতন পাও কত টাকা? আগে 5 টাকা বটে। আর খোরাক পোশাক কিছু পাও? না বাবু, কেবল 5 টাকাই পাই। কেবলমাত্র 5 টাকার জন্য এই জঙ্গলের মধ্যে পড়ে আছো কেন? শহরের কোনো বাড়িতে থাকলে কমপক্ষে 7-8 টাকা অনায়াসেই পেতে পারো। বাগানে থাকলে খোরাকি খরচ অনেক কম হয় বলি আমরা বাগানেই থাকতে ভালোবাসি বাবু। কেবল খোরাকি কেন, আরো কিছু কিছু তো তোমরা অনায়াসেই উপার্জন করো। হ্যাঁ, আপনারা তো সবই জানেন। জানি বলেই বলছি। অন্য বাবুরা বাগানে এলে সময় সময় তাদের কাছ থেকে তো প্রায় বকশিস পাও। কেউ কেউ কখনো কখনো কিছু দেন। তা আমার মনিব জানেন, যা পাই তা তার সামনে থেকেই পাই। তার অসাক্ষাতে? তার অসাক্ষাতে কোথা থেকে পাবো বাবু? তার অসাক্ষাতে যারা বাগানে এসে আমোদ আহ্লাদ করে চলে যান, তারা বকশিস বলেই তো প্রায় কিছু না কিছু দেন। বাবুর সঙ্গে না এলে আমি কাউকেই বাগানে ঢুকতে দিই না। মিথ্যা কথা। না না বাবু, মিথ্যে কেন বলবো? তোমার বাবু যদি নিজে বাগানে আসতে না পারেন এবং তার বন্ধু বান্ধবদের পাঠান, তাহলে তুমি তাদের বাগানে ঢুকতে দেবে না? না, একদমই না। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। তোমার মনির তো এখানেই আছেন, তাকে ডেকে এটা জিজ্ঞেস করবো। তিনি যদি চিঠি দেন বা তার কোনো লোককে সঙ্গে পাঠান, তাহলে তাদের বাগানে ঢুকতে দিই। আর তারা ফেরার সময় বকশিস দিয়ে যায় না? কখনো কখনো কেউ কিছু দেন, কিন্তু এমনটা প্রায় ঘটে না। তোমার মনি প্রতিদিন বাগানে আসেন কি? না, কোন দিন আসেন? শনিবার এবং রবিবার প্রায়ই আসেন। তিনি একা আসেন না তার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ তার সঙ্গে আসে? তা বাবু, কখনো চাকর ব্রাহ্মণ নিয়ে নিজেই আসেন, কখনো বা বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আসেন, কখনো একা এসেও কিছুক্ষণ পরে চলে যান। মহিলারা কখনো তার সঙ্গে এখানে আসেন? কখনো কখনো আসেন। কোন মহিলারা আসেন? তার বাড়ির মহিলারা, তার স্ত্রী, তার কন্যা এবং বাড়ির অন্যান্য মহিলারা। তুমি তোমার মনিবের বাড়ির সব মহিলাদের চেনো? চিনি। কিভাবে তুমি তাদের চিনলে? আমি তো বাবু সবজি নিয়ে প্রতিদিনই বাবুর বাড়িতে যাই। অন্দরমহলে যাওয়ার কোনো নিষেধ নেই, তাই সবাইকেই দেখেছি এবং চিনি। যে মহিলাটি ওই ঘরের মধ্যে মরে পড়ে আছে, সে তোমার বাবুর কে হয়? সে আমাদের বাড়ির কোনো মহিলা নয় বাবু। তুমি মিথ্যে কথা বলছো। তোমার বাবু যে আমাদের কাছে এটা স্বীকার করেছেন। তিনি তো বাড়ির কেউই নন, তিনি এটা স্বীকার করবেন কিভাবে? আর যদি স্বীকার করে থাকেন? তাহলে হয় উনি মিথ্যা বলছেন, না হয় কোনো অন্য মহিলা সম্প্রতি তার বাড়িতে এসেছে, যাকে আমি দেখিনি। তোমার মনিবের বাড়ির মহিলারা তো সব সময় এই বাগানে আসেন। তাছাড়া আর কোনো মহিলা কি এখানে আসে? না, আর কোনো মহিলা এখানে আসেন না। কোনো বেশ্যা? কোনো বেশ্যাকে তো আমি এখানে আসতে দেখিনি। কোনো নর্তকী? না, তা তো দেখিনি। তাহলে যেই ঘরে বাদ্যযন্ত্রগুলো পড়ে আছে সেই ঘরে বসে গান বাজনা করে কে? তারা নিজেরাই করে। আর ঘুঙুরগুচ্ছ পায়ে দিয়ে কে নাচ করে? বাবুরা নিজেরাই নাচ করেন। মিথ্যা কথা, এটা একেবারেই হতে পারে না। তুমি অনুমান করে দেখো তো, এর আগে তুমি আমাকে আর কখনো দেখেছো? ঠিক মনে হয় না, যেন দেখেছি বলে মনে হচ্ছে।
কিন্তু কোথায় দেখেছি তা ঠিক মনে করতে পারছি না। মনে করো, এই বাগানে তোমার মনিবের সাথে আমাকে কখনো দেখেছো কিনা? মনে হয় না। যেদিন একটি বাইজি এসে এখানে গান বাজনা করেছিল, সেদিন আমিও যে এই মজলিসে উপস্থিত ছিলাম, তা বোধহয় এখন তুমি মনে করতে পারছো না। এই স্থানের শ্রোতাদের বলে দেওয়া উচিত যে এর আগে আমি কখনো সেই বাগানে প্রবেশ করিনি, শুধুমাত্র সত্য উদ্ঘাটনের জন্যই এই কথার অবলম্বন। বোধহয় আপনিই ছিলেন, কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না। বাইজির নাচ হয়েছিল তা তোমার মনে পড়ছে? তা মনে পড়ছে। তাহলে আগে তুমি কিভাবে বলেছিলে যে তোমার বাবুর পরিবার ছাড়া আর কোনো মহিলা কখনো এই বাগানের মধ্যে প্রবেশ করেনি? কোনো বেশ্যা কখনোই এই বাগান বাড়িতে আসে না বাবু, তাই আমি বলেছিলাম। তবে বাইজি এলো কিভাবে? সে তো আর বেশ্যা নয়, সে তো বাইজি। ঠিক কথা, যে বাইজি সে বেশ্যা হবে কিভাবে? আচ্ছা শম্ভু, আমি তোমাকে এখন কিছু কথা জিজ্ঞাসা করব, তুমি তার যথাযথ উত্তর দেবে কিনা? আমি মিথ্যা কেন বলবো? যা জানি তাই তো বলবো। আমি তোমাকে আগে থেকেই সতর্ক করছি যে তুমি বিশেষ বিবেচনা করে আমার কথার উত্তর দেবে। আরো একটা কথা, তোমার মনিব রাতে এই বাগানে ছিলেন না। তুমি ছাড়া বাগানে আর কোনো লোকজন বা চাকর চাকরানি কেউই থাকে না। বাড়ির চাবিও তোমার কাছে থাকে, বাগানের দরজার চাবিও তুমি নিজের কাছে রাখো। তুমি বাগানে সারা রাত উপস্থিত ছিলে, তোমার কাছে থাকা চাবি দিয়েই বাগানের দরজা ও ঘরের তালা খোলা হয়েছে এবং সেই ঘরের মধ্যে মৃতদেহ পাওয়া যাচ্ছে। এরূপ অবস্থায় এই হত্যার জন্য তুমি পুরোপুরি দায়ী। যদি এখনো সব কথা বলে প্রকৃত হত্যাকারীকে ধরতে আমাদের সাহায্য না করো, তাহলে তাহলে জেনে রেখো, এই হত্যার জন্য তুমি ফাঁসিতে ঝুলবে। আমি জানি এই হত্যা তোমার জ্ঞানে হয়নি, কিন্তু তুমি যতটুকু জানো তা আর গোপন করো না। তোমার যা অপরাধ ঘটেছে তা প্রত্যেক বাগানের প্রত্যেক মালি বা দারোয়ানের দ্বারা হয়, তা আমি বিশেষভাবে জানি। নতুবা শুধু 5 টাকায় তোমাদের কোনোভাবেই ভরণ পোষণ সম্ভব নয়। তুমি চাকরি যাওয়ার ভয়ে যে সামান্য অপরাধ স্বীকার করছো না, আমি বলছি সেই অপরাধ স্বীকার করলেও তোমার মনিব তোমাকে চাকরিচ্যুত করতে পারবে না। তোমার চাকরি যাতে থাকে তার জন্য যা দরকার আমি করব। কিন্তু এখনো যদি আমার কথা না শোনো, তাহলে শুনে রাখো, ওই মহিলাকে হত্যার অপরাধে তোমাকেই ফাঁসিতে ঝুলতে হবে। কিন্তু আমার কথা শুনে শম্ভু অনেকক্ষণ চুপ করে রইল। তার অবস্থা দেখে আমার মনে হলো সে আরো অনেক কিছু জানে। এখন সেই সব কথা সে বলবে কিনা তা ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থাকার পর সে বলল, আমি তো গত রাতে বাগানে ছিলাম না, এখানে কি হয়েছে না হয়েছে তা আমি কিভাবে বলবো বাবু? তার কথা শুনে আমি আবার তাকে বললাম, এখনো দেখছি তুমি মিথ্যা বলছো। রাতে তুমি যেখানে গিয়েছিলে বলে জানিয়েছো এবং যাদের কাছে রাত কাটিয়েছো বলে বুঝিয়েছো, তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তুমি যাদের নাম বলেছো তাদের থানায় আনা হয়েছে। যদি চাও তাদের এখনই এখানে এনে তোমার সামনে জিজ্ঞাসাবাদ করতে পারি। সেটা কি ঠিক হবে? আমার কথা শুনে শম্ভু আবার চুপ করে রইল। আমি আবার তাকে বললাম, আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি এখন তার যথাযথ উত্তর দাও, নতুবা সেটা তোমার পক্ষে ভালো হবে না। এরপর সব কথা বললেও তোমার মুক্তি আর কোনোভাবে সম্ভব নয়। এখনো সময় আছে, আমার পরামর্শ শুনে কাজ করো। আমার মনিব শুনলে আমার চাকরি যাবে বাবু। আমরা তোমার মনিবকে কিছু বলবো না, তবুও যদি তিনি কিছু জানেন তাহলেও তোমার চাকরি যাতে না যায় তার ব্যবস্থা আমি করব। আমি আপনাদের কথায় বিশ্বাস করলাম, যা ভালো মনে হয় করবেন তাই করবেন, কিন্তু আমি তো তাদের চিনি না। কাদের? ওই যারা কাল রাতে বাগানে এসেছিল। কারা কাল রাতে বাগানে এসেছিল? আমি আগেই বলেছি যে আমি তাদের চিনি না, আগে কখনো তাদের দেখিনি বা তাদের কোনো পরিচয়ও গ্রহণ করিনি। তাহলে তাদের বাগানে আসতে দিলে কেন? টাকার লোভে বাবু। কত টাকা তুমি পেয়েছিলে? 5 টাকা বটে। এত অল্প টাকায় তুমি এই কাজ করতে মত দিলে কিভাবে? কি কাজ? খুন। দোহাই দারোগা বাবু,
আমি খুনের কিছু জানি না। যা জানি সব এখনই আপনাকে বলছি, এর মধ্যে একটিও মিথ্যে পাবেন না। আচ্ছা, যা জানো সব বলো। গত সন্ধ্যার পরে আমি এই বাগানের দরজায় বসেছিলাম। তখন একটি গাড়ি এসে দরজায় থামলো। গাড়িতে একটি মেয়ে আর 3টি ছেলে ছিল। একটি ছেলে গাড়ি থেকে নেমে আমাকে জিজ্ঞাসা করলো, দারোয়ান, আজ তোমার মালিক এই বাগানে আসবেন কি? আমি বললাম, না না, তিনি শনিবার আর রবিবার ছাড়া অন্যদিন বাগানে আসেন না। তাহলে তুমি আমাদের একটা অনুরোধ রাখবে কি? আমরা তোমাকে 2 টাকা দেব। কি করতে হবে? ছেলেটি বলল, আমরা একটু আনন্দ করতে চেয়েছিলাম, কিন্তু যেখানে ঠিক করেছিলাম সেখানে যেতে পারিনি, তাই অন্য জায়গা খুঁজতে হচ্ছে। আমি বললাম, আপনারা কতক্ষণ থাকবেন? ওই 2-3 ঘন্টা, তারপর চলে যাব। 2 টাকায় কাজ হবে না। তাহলে কত টাকায় হবে? 10 টাকা হলে আমি বাগান ছেড়ে দিতে পারি। 10 টাকা? 10 টাকা আমরা দিতে পারবো না, 5 টাকা পর্যন্ত দিতে পারি। অনেক কথাবার্তার পর আমি 5 টাকাতেই রাজি হলাম, কারণ ভাবলাম মালিক আজ আসবেন না, তাহলে কেন 5 টাকা ছাড়বো? এতে মালিকের কোনো ক্ষতি হবে না। 2-3 ঘন্টা পরে যখন তারা চলে যাবে, তখন তো আর কেউ জানবে না, তাই রাজি হলাম। তারা গাড়ি থেকে নেমে বাগানে ঢুকলো। আমিও তাদের সঙ্গে গেলাম। আলো জ্বালিয়ে দিয়ে আবার ফিরে এলাম। তারা ঘরের মধ্যে বসে আনন্দ করছিল। 2 ঘন্টা পর আমিও ঘুমিয়ে পড়লাম। আমি চেয়েছিলাম তাদের না যাওয়া পর্যন্ত না ঘুমাই, কিন্তু পারলাম না। কোথা থেকে যেন ঘুমে চোখ জড়িয়ে এলো। বাগানের দরজা খোলাই ছিল, তাই খোলাই রইল। যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। গান বাজনা কিছুই হচ্ছিল না। তারা চলে গেছে কিনা দেখতে গিয়ে যেই ঘরে ঢুকলাম, দেখলাম বাদ্যযন্ত্রাদি এদিক ওদিক পড়ে আছে, কেউ নেই। পাশের ঘরে গিয়ে দেখলাম সেই মহিলার মৃতদেহ পড়ে আছে। এই দেখে আমি খুব ভয় পেলাম বাবু। কি করব বুঝতে না পেরে দ্রুত মালিকের কাছে গিয়ে বললাম, আমি রাতে বাগানে ছিলাম না, মিথ্যা কথা বলে আমার দোষ গোপন করতে চাইলাম। তিনি আমার সাথে বাগানে এসে সব দেখলেন এবং আমাকে থানায় পাঠালেন। থানায় ভয়ে যা বলেছি আপনি জানেন, এটাই সত্যি। এর বাইরে আমি আর কিছু জানি না বাবু। এই বলেই শম্ভু চুপ করল। তোমার কথা আমি অনেকটাই বিশ্বাস করছি, এবং আরো কয়েকটি প্রশ্ন করব, সেগুলোরও সঠিক উত্তর দেবে। হ্যাঁ, জিজ্ঞাসা করুন। আমি কোনো মিথ্যা বলবো না, সত্যি যা জানি তাই বলবো। ওরা কজন এসেছিল? 4 জন। তাদের মধ্যে কজন পুরুষ আর কজন মহিলা? 3 জন পুরুষ, 1 জন মহিলা। পুরুষরা কোন দেশের লোক বলে মনে হয়? 3 জনই বাঙালি। বাঙালি? কিন্তু কি ধরনের বাঙালি? সাধারণ না ভদ্রলোক? তাদের পরিধানে ভালো কাপড় ছিল, দেখে ভদ্রলোক বলেই মনে হয়। তাদের তুমি চেনো? না, তাদের আগে কখনো দেখিনি। যদি এখন তাদের দেখো, চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবো। 3 জনকেই চিনতে পারবে? হ্যাঁ বাবু, 3 জনকেই চিনতে পারবো। বিশেষ করে যিনি আমার সাথে কথা বলেছিলেন এবং যার কাছ থেকে 5 টাকা নিয়েছি, তাকে তো কখনোই ভুলবো না। যে মহিলা তাদের সাথে এসেছিল, তাকে আগে কখনো এখানে দেখেছো? না, কখনো দেখিনি। যার মৃতদেহ পাওয়া গেছে, সে কি তাদের সাথে আসা মহিলাই? হ্যাঁ, সেই মহিলা। যখন সে বাগানে ঢুকেছিল, তার শরীরে কোনো অলংকার ছিল? অনেক সোনার গহনা ছিল। তার পরিধানে কেমন কাপড় ছিল? খুব ভালো কাপড় ছিল, মনে হয় মূল্যবান বেনারসি শাড়ি। আচ্ছা, যখন তারা বাগানে ঢুকছিল, তখন তাদের সাথে আর কিছু ছিল? কিছু মদের বোতল ছিল, কিছু খাবারও ছিল মনে হয়। তারা যে গাড়িতে এসেছিল, সেটা বাড়ির গাড়ির না ভাড়াটিয়া গাড়ি? ভাড়াটিয়া গাড়ি, কারণ তারা আমার সামনে গাড়ির ভাড়া দিয়ে গাড়িকে বিদায় করেছিল।
কত ভাড়া দিয়েছিল দেখেছো? 2 টাকা আমার সামনে দিয়েছে, আগে কিছু দিয়েছে কিনা জানি না বাবু। আচ্ছা, গাড়োয়ান ভাড়া নেওয়ার সময় কিছু বলেছিল? না, কিচ্ছু বলেনি। আচ্ছা, তাদেরকে গাড়োয়ান কোথা থেকে এনেছিল কিছু বুঝতে পেরেছো? না। বেশ। গাড়িতে কটি ঘোড়া ছিল, একটি না দুটি? 2টি। কোন রঙের ঘোড়া ছিল? 2টি ঘোড়াই লাল রঙের। আর কিছু জানো? আর কিছু জানি না বাবু, যা জানি সব বলেছি। শম্ভুর কাছ থেকে এইসব জানার পর আমাদের মনে অনেক সাহস এলো। মনে হলো শম্ভু যা বলছে তা সত্যি হলে বিশেষ চেষ্টা করলে এই মামলার তদন্ত সফল হবে এবং হত্যাকারীরা ধরা পড়বে। মৃতদেহ যে কার তা জানাও যাবে, হত্যাকারীরা কারা তাও প্রকাশিত হবে। এই ভাবনা নিয়ে আমি আর দেরি না করে একটি গাড়ি নিয়ে দ্রুত সেই বাগান থেকে বেরিয়ে এলাম। থানার যে কর্মচারী আগে থেকে এই তদন্তে নিয়োজিত ছিলেন, তিনি বাগানের ভেতরে থেকে মৃতদেহ সম্বন্ধে সব প্রয়োজনীয় অনুসন্ধান করলেন। বাগান থেকে বের হয়ে আমি আমার প্রধান কর্মচারীর সঙ্গে দেখা করলাম। তাকে এই মামলার সমস্ত পরিস্থিতি জানিয়ে শহর ও শহরতলির সব থানায় একটি আদেশ পাঠাতে বললাম। টেলিফোনের মাধ্যমে সেই আদেশ সব থানায় পৌঁছালো। প্রধান কর্মচারী যে আদেশ পাঠিয়েছিলেন তার সারসংক্ষেপ ছিল এই রকম: বাগানের মধ্যে একটি মহিলার মৃতদেহ পাওয়া গেছে। তাকে দেখে এবং অনুসন্ধান করে যতটুকু বোঝা গেছে তা থেকে মনে হচ্ছে তিনি কোনো সম্ভ্রান্ত বারবনিতা। তার পরনে ভালো কাপড় ও অনেক গহনা ছিল। অনুমান করা হচ্ছে নৃত্যগীতের জন্য কোনো বাবু তাকে বাগানে এনেছিলেন। তাই প্রত্যেক থানার ইন্সপেক্টরদের বলা হলো তারা যেন তাদের এলাকার সব জায়গায় ঢোল বাজিয়ে এই খবর প্রচার করেন, যাতে এলাকার সবাই, বিশেষত বারবনিতারা, এই খবর জানতে পারেন। যদি কেউ জানে যে কোনো মহিলা গতকাল কারোর সঙ্গে বাগানে গিয়েছিলেন এবং এখনো ফিরে আসেননি, তাহলে সেই খবর যেন তাড়াতাড়ি নিচের স্বাক্ষরকারীর কাছে পাঠানো হয়। এই খবর প্রচার হওয়ার 2 ঘন্টার মধ্যেই খবর এলো যে সিমলার 3 জন মহিলা গতকাল সন্ধ্যায় বাগানে গিয়েছেন, কিন্তু এখনো ফিরে আসেননি। তাদের পরনে ভালো কাপড় ও অনেক গহনা ছিল। এই খবর পেয়েই আমি সিমলায় গেলাম। যে বাড়ি থেকে মহিলারা গিয়েছেন সেখানে গিয়ে জানলাম সেখানে নৃত্য নামে এক বৃদ্ধা মহিলা বাস করেন। গতকাল সন্ধ্যার আগে 2 জন বাবুর সঙ্গে তিনি তার 2 মেয়েকে নিয়ে বাগানে গিয়েছেন, কিন্তু এখনো ফিরে আসেননি। এই কথা শুনে আমার মনে হলো যদি শম্ভুর কথা সত্যি হয় তাহলে যে মহিলার মৃতদেহ পাওয়া গেছে তিনি নৃত্য বা তার মেয়ে হতে পারেন, কারণ তারা যখন 3 জন একসঙ্গে গেছেন তখন একজনের মৃতদেহ পাওয়া যাবে আর বাকি 2 জনের কোনো খবর পাওয়া যাবে না। এটা হতে পারে না। তবুও সন্দেহ দূর করার জন্য সেই বাড়ির অন্য মহিলাদের নিয়ে আমি আবার সেই বাগানে গেলাম এবং তাদের মৃতদেহটি দেখালাম। মৃতদেহ দেখেই তারা বলে উঠল, এটা গৌরীর মৃতদেহ। আমি জিজ্ঞেস করলাম, গৌরীকে? নৃত্যের বড় মেয়ে। তার ছোট মেয়ের নাম কি? তার নাম শিরিন। কাল যখন তারা বাগানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল তখন তোমরা বাড়িতে ছিলে? আমরা বাড়িতেই ছিলাম, আমাদের সামনেই তারা বের হয়। আচ্ছা, কাদের সঙ্গে তারা গিয়েছিল? 4 জন বাবুর সঙ্গে। তাদের তুমি চেনো? না, তাদের আগে কখনো দেখিনি। মহিলাদের কথা শুনে মনে হলো শম্ভু বোধহয় এখনো সব কথা বলেনি। যাই হোক, তাকে আবার ভালোভাবে জিজ্ঞেস করতে হবে। এই ভেবে শম্ভুকে আবার ডাকলাম এবং অনেকভাবে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে 3 জন মহিলার কথা একেবারেই স্বীকার করল না। শম্ভুর কথা শুনে সে সত্যি বলছে না মিথ্যা বলছে আমি বুঝতে পারলাম না। যদি তার কথা সত্যি হয়, যদি কেবলমাত্র 1 জন মহিলা বাগানে এসে থাকে, তাহলে বাকি 2 মহিলা কোথায় গেল? তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় এখানে পাওয়া যাচ্ছে, তার পরনে কোনো অলংকার নেই, এমনকি একখানি কাপড়ও নেই, সবই চুরি হয়ে গেছে। এই অবস্থায় বাকি 2 মহিলারও একই অবস্থা হয়নি, তা কিভাবে বলা যায়? এই ভাবনা নিয়ে যে মহিলারা আমার সঙ্গে বাগানে মৃতদেহ দেখতে এসেছিল তাদের নিয়ে আবার সেই বাড়িতে গেলাম। সেখানে আরো অনেক মহিলা বাস করত। ভাবলাম তাদের প্রত্যেককে ভালোভাবে জিজ্ঞাসা করা দরকার, তারা কোনো খবর দিতে পারে কিনা। এই ভেবে একে একে সেই বাড়ির প্রত্যেককে অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু যেই মহিলারা বের হয়েছিল তাদের সম্পর্কে কেউ কোনো খবর দিতে পারল না।
এইসব অনুসন্ধান করতে দুপুর 3টে বেজে গেল। 3টের পর আমি সেই বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় একখানা ভাড়াটিয়া গাড়ি সেই বাড়ির সামনে এসে থামল। দেখলাম সেই গাড়ি থেকে 2 জন মহিলা বের হয়ে সেই বাড়িতে প্রবেশ করল। তাদের একজন বৃদ্ধা এবং একজন তরুণী। অনুমান করলাম বৃদ্ধার নাম নৃত্য এবং তরুণীর নাম শিরিন। শ্রোতারা হয়তো চিনতে পেরেছেন, এরা সেই 3 জনের 2 জন যারা একসঙ্গে বাগানে যাওয়ার নাম করে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল। তাদের দেখে আমার একটি আশঙ্কা দূর হলো। আগে মনে করেছিলাম তারাও হয়তো কোথাও নিহত হয়ে পড়ে আছে, কিন্তু তাদের ফিরে আসতে দেখে সেই চিন্তা দূর হলো। তখন আমি শিরিনকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলাম, তুমি যখন বাড়ি থেকে বের হলে তখন তোমার সমস্ত গহনা পড়ে গিয়েছিলে, কিন্তু এখন তোমার গায়ে সেই সব গহনা দেখছি না, তা কি আছে? আমার সমস্ত গহনা মায়ের কাছে আছে। শিরিনকে যখন আমি অলংকারের কথা জিজ্ঞাসা করছিলাম, তখন নৃত্যের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করছিল, গৌরী ফিরে এসেছে নাকি? কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে আমাকে দেখিয়ে বলল, তোমার গৌরীর কথা ওই বাবু বলতে পারেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। তাদের কথা শুনে নৃত্য আমার কাছে এসে বলল, বাবা, আমার গৌরী এখন কোথায়? নৃত্য একজন বেশ্যা এবং গৌরী তার মেয়ে হলেও মা ও সন্তানের সম্পর্কের কোনো তফাৎ নেই, এটা সবাই জানে। সন্তানের মৃত্যু সংবাদ মায়ের কাছে পৌঁছানো কতটা হৃদয় বিদারক ব্যাপার তা কারোরই অজানা নয়। এই কারণে বাড়ির সবাই সেই খবর মায়ের কানে না দিয়ে সেই কঠিন কাজের ভার আমার উপর দিল। যে অনুসন্ধান করতে আমি নেমেছি, যার জন্য আমি এত কষ্ট সহ্য করে এই বারবনিতাদের কাছে ঘুরছি, সেই কাজ যদি উদ্ধার করতে হয় তাহলে সন্তানের মৃত্যু সংবাদ মায়ের কানে পৌঁছানো আমার দায়িত্ব হয়ে পড়ল। যে কাজ করতে করতে আমার হৃদয় কঠিন হয়ে গেছে, সেই কঠিন হৃদয়কে আরো শক্ত করে এই সংবাদ মায়ের কাছে পৌঁছাতে বাধ্য হলাম। এই দুঃসংবাদ পাওয়ার সাথে সাথে নৃত্য একবার উচ্চস্বরে কেঁদে উঠল এবং সেখানেই পড়ে গেল। বাড়ির সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু প্রবল শোক যার হৃদয়ে একবার আঘাত করেছে তাকে সান্ত্বনা বাক্যে শান্ত করা কার সাধ্য? নৃত্য কারো কথা শুনল না, আবার উচ্চস্বরে কাঁদতে শুরু করল। কিছুক্ষণ এভাবে কাটার পর আবার আমাকে কথা বলতে হলো। আমি তাকে সম্বোধন করে বললাম, দেখো নৃত্য, তোমার হৃদয় যন্ত্রণার উপস্থিতি বুঝতে পারছি, কিন্তু এখন কাঁদার কোনো ফল নেই। ঈশ্বর তোমার ও তার অদৃষ্টে যা লিখেছেন তাই হয়েছে। কাঁদলে সেই ফলের কোনো পরিবর্তন হবে না। আমার মতে এখন তোমার শান্ত হয়ে তার সৎকারের ব্যবস্থা করা উচিত এবং আমাদের সাহায্য করে যে ব্যক্তি তোমার হৃদয়ে যন্ত্রণা দিয়েছে তাকে ধরা উচিত। গৌরী চলে গেছে, তার ফিরে আসার উপায় নেই, কিন্তু তোমার হারানো অলংকার ফিরে পাওয়ার উপায় আছে। আমাদের সাহায্য করলে আমরা হয়তো হত্যাকারীদের ধরতে পারবো এবং তাদের কাছ থেকে গৌরীর অলংকারগুলো উদ্ধার করতে পারবো। আমার কথা শুনে নৃত্য চুপ করল এবং বলল, আমাকে কি করতে হবে বলুন? তোমাকে বিশেষ কিছুই করতে হবে না, শুধু গৌরী কার সাথে কোথায় গিয়েছিল তার সঠিক বর্ণনা দিতে হবে। মহাশয়, সে অনেক কথা। আমি আমার 2 মেয়েকে নিয়ে এখানে বাস করি, তাদের ছাড়া আমার আর কেউ নেই। আমি তাদের কখনো বেশ্যাবৃত্তি করতে দিইনি। শৈশব থেকেই তাদের নাচ গান শিখিয়েছি। কোনো ভদ্রলোক যখন আনন্দ করতে চান তখন প্রায়ই তাদেরকে নিয়ে যান। তাই বাগানে যাওয়া এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কোনো ভদ্রলোক তাদের বাগানে নিয়ে যেতে চাইলে আমি সাহস করে কখনোই তাদেরকে একা ছাড়ি না, কারণ সামান্য মদ খেলেই তাদের জ্ঞান থাকে না। তাই যখন তারা কোথাও যায় তখন আমিও তাদের সঙ্গে যাই। যদি কোনো বাবু কেবল আমার 1 মেয়েকে নিয়ে বাগানে যেতে চান এবং উপযুক্ত পারিশ্রমিক দেন, তবুও আমি অন্য মেয়েকে নিয়ে যাই। এমনকি নিতান্ত পরিচিত লোক হলেও
আমার কোনো মেয়েকে কখনো তাদের সঙ্গে একা ছাড়ি না। পরশু সন্ধ্যার পর আমি ঘরেই বসেছিলাম। আমার মেয়েরা তাদের ওস্তাদের কাছ থেকে নতুন গানের রাগ শিখছিল। তখন একটি বাবু এসে আমার ঘরে উপস্থিত হলেন। তার সাথে সোনাগাছির রাম দালালও ছিল। সেই বাবু আমার ঘরে বসে কিছুক্ষণ পর আমাকে বললেন, শোনো, বঙ্গদেশের একজন সম্ভ্রান্ত জমিদার কলকাতায় এসেছেন। তিনি তোমার একটি মেয়েকে একদিন বাগানে নিয়ে যেতে চান। সৌভাগ্য দ্বারা যদি তোমার মেয়ে তাকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আমি তার কাছ থেকে মাসিক 30 টাকা বেতন স্থির করে দেব। ঘরে বসে সে মাসে মাসে বেতন নেবে। তো সপ্তাহে একদিন তাকে বাগানে যেতে হবে। সেই বাবুর কথা শুনে আমি তাকে বললাম, দেখুন, বাগানে যাওয়াই আমার কাজ। তিনি একটিকে নিয়ে যেতে বলেছেন, আমি দুটিকে সঙ্গে নিয়েই যাব। তাদের মধ্যে যাকে পছন্দ হয় তাকেই চাকর রাখবেন। কবে যেতে হবে এবং প্রথম দিনের জন্য কি পাওয়া যাবে তা বলুন, কারণ সেই দিন আমি তাদেরকে আর অন্য কোথাও পাঠাবো না। আগামীকাল সন্ধ্যার পর আমি আবার আসব। তখন জমিদার মশাইয়ের আরো 2-1 প্রিয় সহচর আসবে, কারণ তাদের পছন্দ না হলে তো তোমাদের নিয়ে যেতে পারবো না। যদি তোমার মেয়েদের পছন্দ হয়, তাহলে আজই তোমরা আমাদের সঙ্গে যেতে পারবে এবং এক রাতের জন্য 25 টাকা পাবে। আমি বললাম, 25 টাকা তো সাধারণ মানুষও দেয়। এত বড় জমিদার হয়ে যদি কেবল 25 টাকা দেন, তাহলে আমাদের উপযুক্ত হবে না। কিন্তু তারই বা মান থাকে কোথায়? আমার কথাগুলো শুনে তিনি বললেন, জমিদার মহাশয়ের সহচররা যদি তোমার মেয়েদের পছন্দ করেন, তাহলে টাকার জন্য আটকাবে না। এক রাতের জন্য 50 টাকা পর্যন্ত দিতে পারবো। এই বলে তিনি চলে গেলেন। পরের দিন সন্ধ্যায় তিনি আবার এলেন। তার সাথে রাম দালালকে দেখলাম না, কিন্তু তার সাথে 3 জন বাবু ছিলেন। প্রথম ব্যক্তি তাদের নিয়ে আমাদের ঘরে প্রবেশ করলেন। আমি যে 2 মহিলার কথা বলেছিলাম, তারা এই 2 জন। তারা 2 বোন। যদি জমিদার মহাশয় তাদের মধ্যে কাউকে পছন্দ করেন, তাহলে বলুন, আমি তাদের প্রস্তুত হতে বলি। তার কথার উত্তরে একজন 3 জনের সঙ্গে আলোচনা করে বললেন, তারা দুজনেই সমান সুন্দরী, গুণীও হবে সমান। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যাকে ইচ্ছা তিনি নিয়ে যেতে পারেন। প্রথম ব্যক্তি বললেন, আমি 2 জনকে নিয়ে যেতে চাই। জমিদার মহাশয় নিজে দেখে শুনে পছন্দ করে নেবেন। উত্তরে তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। এই কথাবার্তার পরে প্রথম ব্যক্তি আমার মেয়েদেরকে প্রস্তুত হতে বললেন। তারা তাড়াতাড়ি প্রস্তুত হলো। একটি বড় জমিদারের সঙ্গে প্রথমবার দেখা করতে যাচ্ছে। তার পছন্দ হলে মাসিক বেতন পাবার সম্ভাবনাও আছে। তারা দুজনেই উৎকৃষ্ট বেনারসি শাড়ি পরল এবং অলংকারে নিজেদেরকে সাজালো। আমি একটা সাদা কাপড় পরে তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। রাতে থাকতে কন্যাদের যদি কাপড় পরার প্রয়োজন হয়, এই ভেবে 2টো অতিরিক্ত কাপড়ও নিয়ে নিলাম। তারা 4 জন 2টো গাড়িতে করে এসেছিল, আর গাড়ি 2টো আমাদের দরজার সামনেই দাঁড়িয়েছিল। গৌরী প্রথমে বাড়ির থেকে বেরোয়। সে গিয়ে প্রথমে গাড়িতে বসে। সেই গাড়িতে বসতেই ওই 3 জন যারা সেদিন এসেছিল, তারাও সেই গাড়িতে গিয়ে উঠে বসল। প্রথম ব্যক্তি শিরিন আর আমাকে নিয়ে অন্য গাড়িতে উঠলেন আর বললেন, তারা যখন তোমার অন্য কন্যার গাড়িতে উঠেছে, তখন তাকে এই গাড়িতে ডেকে আনাটা ভালো দেখায় না। এরপর
তিনি 2 গাড়ির গাড়োয়ানকে ডাকলেন এবং বললেন, তোমরা কেউ আগে পিছে যেও না, 2 গাড়ি একসঙ্গে নিয়ে যেও। তার কথা শুনে আমি আর কোনো প্রতিবাদ করলাম না। গাড়ি দুটো চলতে লাগলো। দেখলাম অনেক দূর পর্যন্ত দুটো গাড়ি একসঙ্গেই গেল। এরপর আমাদের গাড়ির রাশ ছিঁড়ে গেল। রাশ বাঁধতে অনেকক্ষণ সময় লাগলো। তখন অন্য গাড়িটা কোন দিকে চলে গেল তাও বুঝতে পারলাম না। আমাদের সঙ্গে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম। তিনি তখন বললেন, তারা যে বাগানে গেছে সেই বাগান আমি চিনি, তোমাদের সেখানে নিয়ে যেতে পারবো, চিন্তা নেই। তার কথা শুনে আমরা নিশ্চিন্তই হলাম। গাড়িতে চুপ করে বসলাম। শহর ছেড়ে অন্ধকারের মধ্যে গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। রাত 11টা বাজে, তবুও আমরা বাগানে পৌঁছাতে পারলাম না। আরও 2 ঘন্টা যাওয়ার পর এক জায়গায় এসে গাড়ি থামল। তিনি নামলেন এবং আমাদেরও নামতে বললেন। আমরা নামার পর গাড়োয়ান গাড়ি নিয়ে চলে গেল। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে একটা অন্ধকার গলিতে ঢুকলেন আর বললেন, একটু গেলেই বাগানে পৌঁছে যাব। এই বলে তিনি দ্রুত পদে এগিয়ে গেলেন। আমরা তার পেছন পেছন চললাম। কিছু দূর যাওয়ার পর তাকে আর দেখতে পেলাম না। অন্ধকারে দাঁড়িয়ে তাকে অনেক ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমরা হতাশ হয়ে আবার যেখানে গাড়ি থেকে নেমেছিলাম সেখানে ফিরে আসলাম। সেই জায়গা দেখে মনে হলো চারপাশে শুধুই যেন বাগান আর জল। নিকটবর্তী কোনো লোকজনের বসতি নেই। এই অবস্থায় ফেরার চিন্তা করে আমাদের অবস্থা কেমন হয়েছিল তা আপনি নিজেই অনুমান করুন। আমার কাছে যে 2টো কাপড় ছিল তার একটি আমার কন্যাকে পরতে দিলাম, কারণ সেই সময় ভালো কাপড় বা অলংকার দেখলে দুষ্ট লোক নানা রকম বিপদ ঘটাতে পারে। কন্যা কাপড় পরিবর্তন করলে তার সমস্ত অলংকার খুলে কাপড়ে বেঁধে নিলাম। সেই জায়গার রাস্তা চিনি না, কোথায় যাব জানি না, কোনো কথা জিজ্ঞাসা করার লোক নেই, গাড়ি ভাড়া করার উপায় নেই। তাই তাই অনন্য পায়ে হয়ে একদিকে চলতে লাগলাম। এভাবে চলতে চলতে রাত ভোর হয়ে গেল। তখন দেখলাম আমরা একটা পাড়া গায়ে পৌঁছেছি। গ্রামের এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তাকে আমাদের দুঃখের কথা বললাম। তিনি আমাদের এক জায়গায় বসিয়ে অনেক চেষ্টা করে একটা গাড়ি ভাড়া করে দিলেন। সেই গাড়িতেই এখানে এসে পৌঁছেছি। আমাদের এমন অবস্থা হলো, কিন্তু আমার বড় কন্যার কি অবস্থা হয়েছে তা এখনো আমরা জানি না। তাই আরো উদ্বিগ্ন ছিলাম। কিন্তু এত বড় সর্বনাশ হবে তা কখনো ভাবিনি। নৃত্যের কথা শুনে সব বুঝতে পারলাম। 4 জন একসঙ্গে এই কাজ করেছে। 3 জন এই হত্যাকাণ্ডে লিপ্ত ছিল, আর 1 জন তাদের 2 জনকে গৌরীর থেকে আলাদা রাখতে চেষ্টা করেছিল, কারণ 3 জন মহিলা একসঙ্গে থাকলে এই কাজ সহজে হতে পারত না। অনুসন্ধানের পথ পাওয়া গেল। রামা দালালকে অনুসন্ধান করলাম এবং সোনাগাছিতে তাকে পেলাম। সে যাকে নিয়ে নৃত্যের বাড়িতে এসেছিল তাকেও চিনতে পারল। তার সাহায্যে সেই আসামি ধরা পড়ল যে নৃত্য ও শিরিনকে জঙ্গলে ফেলে পালিয়ে গিয়েছিল। অনেক চাপের পর সে সব কথা স্বীকার করল এবং তার সঙ্গী 3 জনের ঠিকানাও দিল। বলাই বাহুল্য, তারাও ধরা পড়ল। অপহৃত অলংকারের মধ্যে অনেক অলংকার তাদের কাছ থেকে পাওয়া গেল। গাড়োয়ান 2 জনকেও খুঁজে পাওয়া গেল। তারা এবং শম্ভু এই মামলার সাক্ষী ছিল। বিচারে 4 জন আসামির বিপক্ষে এই মামলা প্রমাণিত হওয়ায় প্রধান বিচারালয় থেকে সবাইকে আজীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত করা হলো। শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কলমে গোয়েন্দা প্রিয়নাথ ও রহস্যময় হত্যা। গল্পটির শব্দ সংযোজন ও আবহে বিবস্বান, প্রচ্ছদ অভ্র,
গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কাহিনী ক্লাসিক্স, কাহিনী শোনার ক্লাসিক ঠিকানা।